প্রেক্ষাপটে এরকম হচ্ছে না, যখন দেখতেছে যে আমাদের পক্ষে লোক আস্তে আস্তে ভেটতেছে, তখন বলে রাজাকারের জায়গা নাই, তখন বলে যে এরা পাকিস্তান থেকে এসেছে, কেউ আত্মীয়তা করেছে, ভাইরা বানাইছে। আমরা কেন্দ্রে দেখলাম দুই ভাইরা এক জায়গা বসে খায়, আর জামাতের নেতারা জেলখানায় থাকে। এরকম স্বার্থপরদেরকেও আমরা দেখেছি। কিন্তু আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না। আমরা এই দেশটাকে গড়তে যাকে যাকে আমাদের সাথে নেওয়ার প্রয়োজন, আমরা সবাইকে সাথে নিয়ে দেশটা গড়তে চাই। আপনারা রাজি আছেন তো? যদি কেউ তার বাধা হয়, যদি কেউ সেটাকে নষ্ট করে দিতে চায়, যদি কেউ সেটাকে বন্ধ করে দিতে চায়, আমরা প্রয়োজনে সেইটাকে পদদলিত করে এই দেশ বাংলাদেশ, নতুন বাংলাদেশ বানাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা জামাতে ইসলামীর লোকজন একটু ভদ্র ভাষায় কথা বলি, একটু নরম সুরে কথা বলি। আমাদের এই বলাটাকে অনেকে দুর্বলতা ভাবে। যদি কেউ দুর্বলতা ভাবে, সাইদ ভাই বলেছে সে বুকার স্বর্গে বাস করে। আমরা যেমন ভদ্রতা দেখাতে জানি, তেমন সুজা কি দিয়ে করতে হয় সেটাও আমরা জানি। যদি কেউ এই দেশ বিনিরা মানে আমাদের সাথে শত্রুতা করতে চায়, তাহলে তাকে সেরকম প্রস্তুতি নিয়েই আসতে হবে। আমরা কাউকে ছেড়ে এই ময়দান ছেড়ে পালাবো না। প্রিয় এলাকাবাসী, আপনারা লক্ষ্য করেছেন বিগত 20 বছরে, বিগত 16 বছরে আওয়ামী লীগের হাতে সেনাবাহিনী ছিল, ছিল না? সেনাবাহিনী আমাদের নির্যাতন করে নাই? বিডিআর ছিল, র্যাব ছিল। র্যাবের নির্যাতন গোটা বিশ্বে নিকৃষ্টতম নির্যাতন হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেই র্যাব ছিল, পুলিশ ছিল, পুলিশ লীগ ছিল। পুলিশ বলতে কিছু ছিল না, পুলিশ লীগ ছিল। যুবলীগ, ছাত্রলীগের মতো সন্ত্রাসীরা ছিল। তারা বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছে। আল্লাহ সেটা শেখাতে সক্ষম হয়েছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা নির্মূল করতে গেছে তারা আজ কোথায়? তারা কোথায় আজকে? সাইদি সাহেব বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, পাইছে নাকি? শেষ পর্যন্ত দেখলাম বাংলাদেশের ধনীদের সেরা ধনী পীর বাবা, জানেন তো? সেই পীর বাবা, দরবেশ বাবা, শেষে বৈরাগী সাইজে চুল দাড়ি কাটিয়ে একেবারে হাফ শার্ট পরে, তার উপর আবার লাল একটা পট্টি পরেছে, দেখতে ঠিক বৈরাগী মনে হচ্ছে। এখন ওই সাথে আনিসুল হক মাহমুদ ওই বেশ ধরেছে, কিন্তু ওর দাড়ি চাচা ছিল আগের থেকে, সেই জন্য ওর টের পাইছে যে এইটা আনিসুল হক মাহমুদ, এইটা আওয়ামী লীগের সন্ত্রাসী, এটা গ্রেফতার করেছে। ওর যখন গ্রেফতার করছে তো ওরকম ওর আয়না ঘরের চিন্তা হয়েছে যে জামাত শিবিরকে আয়না ঘরে দিয়ে যেভাবে আমি ঠাসিছি, আমার যদি আয়না ঘরে নিয়ে যায়, আমি ওই আয়না ঘরে একা থাকাই আমার জন্য মুশকিল। তখন বলতেছে তোমরা খালি আমার ধরতেছো কে, এইদের নিবা না? তখন বলছো মুসি কি করবো? বলছে এটা মুসি না, এটা হচ্ছে দরবেশ বাবা, এটা ধরো। তারপরে ধরিয়ে দেখা গেল যে দরবেশ বাবা মুখ দাড়ি চাইছে, তারপরেও রক্ষা পায় নাই। তারপরেও রক্ষা না তারা পায় না। এখন কি শ্রী ঘরে নাকি? আমরা ওদের মতো নিকৃষ্ট না যে ওদের আয়না ঘরে পাঠাবো। প্রিয় উপস্থিতি, যারা এমনি ভাবে করতে চায় তারা পালানোর জায়গা পায় না। আমরা এই জন্য বড় ভবিষ্যতে যেন আমরা ওই রকম পালানোর জায়গা খুঁজা না লাগে, আমরা সেই কাজটি জামাতে ইসলামী করবে না। প্রিয় এলাকাবাসী, আজ আমাদের নামে অনেক অপবাদ রটানো হচ্ছে যে আমরা বিদেশ পাকিস্তান থেকে আসছি। আচ্ছা বলেন তো, আমরা এই 15 বছরে কারা কারা পাকিস্তান পালাইছিলেন? হাত তোলেন তো। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি অনেকে আরেকজনের ঘরে উঠে ঘুমাইছে। আমরা খেরের পালার তলে ঘুমাইছি, কারোর সাথে আপোষ করি নাই। জামাতে ইসলামীর সম্মানিত আমির জামাত যখন ফাঁসির মধ্যের দিকে আগাচ্ছে, জোরে জোরে আগাচ্ছে, জল্লাদ বলছে স্যার এত জোরে যাচ্ছেন কেন? বলছে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি এখানে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি আমার আল্লাহর সান্নিধ্যে যাচ্ছি, আমি সেই রাস্তায় কেন আসতে হাঁটবো? আমি যত দ্রুত পারি আমি সেখানে পৌঁছে যাব।
যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায় তারা জান্নাতে সুঘ্রাণ পায়। আমার নেতারা ফাঁসির কাস্টে একেবারে হাসি মুখে ফাঁসি বরণ করেছে, কোন জালিমের কাছে মাথা নত করে নাই, করেছে নাকি? শুধু জামাতের মৌলানা মতিউর রহমান নিজামী না, জামাতের একজন কর্মী তার দেহে শেষ নিঃশ্বাস পর্যন্ত যতক্ষণ থাকবে কোন জালিমের কাছে মাথা নত করবে না। বাংলাদেশ থেকে পালানো তো দূরের কথা, প্রিয় ভাইরা আমার, আমাদের নামে আরো দোষ দেওয়া হচ্ছে। এমন ভাবে বলা হচ্ছে যে আমরা মহিলাদের মানে একদম ঘরের ভিতর তালাবন্দি করে রাখবো। বউ তো আমারও দুই একখান করে আছে নাকি? হ্যাঁ, বউর সাথে সম্পর্ক আমারই ভালো না তাদের ভালো, যারা আমাদের দোষ দিচ্ছে? হ্যাঁ, আমার বউ যদি তালাবদ্ধ করে রাখতাম তো ওই বউ তো জানালা ভাঙে দুই একটা পালাইতো, পালাইতো না? আমাদের কার কার বউ পালাইছে আপনারা বলেন তো একটু। কিন্তু দেখেন যে আপনার বউরাই অনেকের সাথে পীড়িত করে বেড়াচ্ছে, কারণ আপনারা বোর সাথে ভালো ব্যবহার করেন না, ওর সাথে আরো দুই একটা ফাও খান নাকি? ফাও খেয়ে বেড়ান। প্রিয় ভাইরা আমার, জামাতে ইসলামী বাংলাদেশ নারীদের ইসলাম যেমন সম্মান দিতে শিখেছে, জামাতে ইসলামী নারীদেরকে সেই সম্মান দেয়। ইনশাআল্লাহ যাকে মায়ের আসনে বসাতে দরকার তাকে মায়ের আসনে বসায়, যাকে স্ত্রীর সুমহান মর্যাদা দেওয়ার প্রয়োজন তাকে স্ত্রীর মর্যাদা দেয়। আমরা সারা দিন রাত খাটাখাটনি করে যাই, দেখি যে না খেয়া বউ বসে আছে। কি ব্যাপার, খাওয়া দাওয়া করো নাই? একসাথেই গুটাদু খায়। আর অনেকে যা বলে যে পানি ভরিয়ে খাও, ভাত বাড়া আছে নিয়ে খাও। আমাদের অনেক বন্ধুদের দেখেছি জামাত ইসলামীর নেতাদের বউরা এরকম নাই। যদি আমরা মেয়েদের নির্যাতন করতাম তাহলে আমাদের বউরা কি আমাদের সাথে এতটুকু ভালোবাসা থাকতো নাকি? কারণ জামাত ইসলামী যারা করে তারা ইসলামকে যথাযথভাবে পালন করে, আর ইসলাম নারীর মর্যাদা যত দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীর মর্যাদা এতখানি দিতে পারে না। এজন্য নারীদেরকে ইসলাম একটা মর্যাদার পোশাক দান করেছে। এরা কেউ কেউ কয় কবরের ভিতর ঢোকায়, কেউ কেউ বলে তালাবদ্ধ করে রাখে। আমরা প্রিয় উপস্থিতি, আমাদের যে সম্মেলন হলো ঢাকাতে, যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, এই সমাবেশে একজন মহিলা একটা স্ট্যাটাস দিয়েছেন, তার গায়ে উড়না ছিল না, তিনি একটা হাফ শার্ট পরে কয়েক কিলো রাস্তা, জামাতের সমাবেশের রাস্তা বুক ছিল কয়েক কিলো রাস্তা হেঁটেছেন। তিনি স্ট্যাটাস লিখেছেন যে আমি আজকে এক নতুন বাংলাদেশ দেখলাম। আমি একজন বেগানা নারী কয়েক কিলো রাস্তা হেঁটেছি যেখানে কোনো পা রাখার জায়গা ছিল না। আমি সেই সমাবেশ থেকে 3 থেকে 4 কিলো রাস্তা হেঁটেছি। আমি শুধু এতটুকুই শব্দ শুনেছি, এই সবাই সাইড দেন, আপুকে যেতে দেন। আমি কারোর কাছে শুনি নাই যে অমুক জিনিস যাচ্ছে। কিন্তু 31st নাইটে 3-4 জন পুরুষ আর অনেকগুলো মহিলা, আলো জ্বালা দেখা যায়, কারুর গায়ে কাপড় চুপুর নাই, ছিঁড়ে ফাইড়ে উল্টে করে নিয়ে গেছে। জামাত ইসলামীর সমাবেশে এতবার এত সমাবেশ যেখানে লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে আমি মাইলের পর মাইল হেঁটেছি, আমার দিকে কোন একটা ব্যক্তি কুনজরে তাকায় নাই। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। প্রিয় দেশবাসী, জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এদেশের মেয়েরা এমনি ভাবে সম্মান পাবে। তারা তাদের সম্মানের ক্ষেত্রেই তারা তাদের সম্মানের পোশাক পরবে। জামাত ইসলামীর নেতাদের জোর করে কারোর পোশাক পরানো লাগবে না। এক সময় শুনতাম যে সামরিক বা আইন আসলে মেয়েদের ধরে ধরে পেটে যেটুকু আগলা থাকতো আলকাতরা দেওয়া লাগে। আমার কারোর বোরকা আলকাতরা দেওয়া লাগেছে? বোরকা বাদে কার কার বোর দেখেন তো, বলেন তো দেখি। আমার বউরা তো বোরকা পরেই আছে, আমাদের আলকাতরা দিয়ে কারোর বোরকা পরানো লাগে নাই। নারীরা এদেশে যখন ইসলাম কায়েম হবে তখন তার সম্মানে নিজের ইজ্জত আব্রুকে সম্মানিত করার জন্য তারা তাদের সম্মানের পোশাক বোরকা পরবে। জোর করে জামাত ইসলামী কাউকে বোরকা পরানো লাগবে না। প্রিয় এলাকাবাসী, দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে। এদেশের একদিনের দুর্নীতির টাকা যদি হেফাজত করা যায়
এদেশে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা রক্ষা পাবে। আমরা একটা ছোট্ট উদাহরণ দিই। বিগত সরকার খুব কৃতিত্ব নিতে চায় একটা জিনিস নিয়ে, তাদের গৌরবের সব কেন্দ্রবিন্দু ছিল পদ্মা সেতু, নাকি? হ্যাঁ, পদ্মা সেতু তারা বলতো যে আমরা নিজস্ব টাকায় করেছি। এখন এই সরকার এসে দেখে যে হাজার হাজার কোটি টাকা লোনের টাকা দেওয়া লাগতেছে বিদেশের। তারা গোপনে দিতে আসে, এখন পরে পলানোর পরে ফাঁস হয়ে গেছে। তারপরে যে জিনিসটা দেখা গেছে, এই পদ্মা সেতুতে যত টাকা দুর্নীতি করে চুরি করেছে আওয়ামী লীগ সরকারের লোকজন, তা দিয়ে এরকম আরো 3টা পদ্মা সেতু করা যেত। জামাত ইসলামী যদি এদেশের ক্ষমতায় আসতো, তাহলে ওরকম পদ্মা সেতু যদি আরো 3 দিয়ে এই পদ্মার উপর দেওয়া যেত, তাহলে আমাদের ঢাকা যাওয়ার রাস্তা 2 ঘন্টা কমতো। যে দেশের রাস্তা 2 ঘন্টা কমে, সে দেশে হাজার হাজার কোটি টাকা সেভ হয় না? অথবা এই পদ্মা সেতুর এই টাকা দিয়ে যদি আমাদের এই জোনে কয়েকটা ইন্ডাস্ট্রিজ করতে পারতাম, তাহলে এই জোন থেকে হাজার হাজার লোকজন কর্মসংস্থানের ব্যবস্থা করতে না। আমাদের এই যুবকরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা হতো যুবকদের, তাহলে এদের কি চাঁদাবাজি করতে যাওয়া লাগতো না, গাঁজা মদ বিক্রি করা লাগতো কারণ? হ্যাঁ, আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, আগেই চাঁদাবাজদের বা আগেই গাঁজা মদখোরদের মাইরিয়ে হাত পা ভেঙে দেবে না। জামাত ইসলামীর টার্গেট এই বেকার যুবকদেরকে বা এই যুব সমাজকে একটা নৈতিক যুব সমাজ বানানো, যারা নিজের ইচ্ছায় মদকে গলা থেকে ফেলে দেবে, যারা নিজের ইচ্ছায় অন্য মেয়ের দিকে তাকালে মনে করবে এটা আমার বোন হাঁটতেছে অথবা আমার মা হাঁটতেছে, এই রকম একজন নৈতিক মানুষ হিসাবে এই যুব সমাজকে গড়ে তোলা হবে। এই দুর্নীতির টাকা যদি আমরা হেফাজত করতে পারি, এই টাকা দিয়ে এদেশের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যার কর্ম আছে তার কি গাঁজা খাওয়ার সময় আছে নাকি? হ্যাঁ, যার কর্ম আছে তার কি চাঁদা নেওয়ার দরকার আছে? জামাত ইসলামী কর্ম না দিয়ে আগে আপনার পিঠে বাড়ি দেবে না। জামাত ইসলামী আপনাকে নৈতিক ভাবে পরিবর্তন না করে আপনার উপর খড়গহস্ত চালাবে না। কারণ ইসলামের দায়িত্ব হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে মানুষদেরকে ইসলামের আলোকে নিয়ে এসে তাদেরকে নৈতিক মানুষ বানানো। আমরা এদেশের যুব সমাজকে একদল নৈতিক কর্মক্ষম জনশক্তিতে পরিণত করতে চাই। যদি আমরা ক্ষমতায় আসি, ইনশাল্লাহ আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হবে এদেশের যুব সমাজকে এদেশের যুব শক্তিতে পরিণত করা। সেই কাজটি করতে কোন ছাত্রকে যদি পড়াশোনা করার জন্য তাদের পড়াশোনার খরচ দিতে হয়, সেটা ইসলামী সরকার দেবে। যে ছাত্র যে মেধা আছে, সেই মেধাটাকে দেশের কাজে, দেশের শক্তি হিসাবে ব্যবহার করার জন্য ওই ছাত্রদেরকে ভাতা দিয়ে হলেও তাদের পড়াশোনা করানো হবে। প্রিয় দেশবাসী, আমরা যদি দুর্নীতিকে বন্ধ করতে পারি, এই কাজগুলো করতে পারবো না? হ্যাঁ, কারণ বাংলাদেশে একদিনের দুর্নীতি যদি বন্ধ করা যায়, কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতির হাত থেকে বাঁচা যায়। বাংলাদেশে যুবক আছে কত? খুব বেশি 4 কোটি বেকার যুবক। এই 4 কোটি বেকার যুবকের কর্মসংস্থান করতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লাগে না। একদিনই কয়েক হাজার যুবকের, একদিনের দুর্নীতি বন্ধ করতে পারলে কয়েক হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এজন্য এই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ বানানোর জন্য জামাতে ইসলামী আগে তাদের নেতাদের দুর্নীতি মুক্ত নৈতিক মানুষ হিসাবে তৈরি করেছে। যদি এই কাতারটা দুর্নীতিবাদদের কাতার হতো, তাহলে আমরা গৌরব করে এই চ্যালেঞ্জ দিতে পারতাম না আমরা বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ বানাবো। কারণ চোরদের দিয়ে কখনো সোনার বাংলা হয় না, হয় নাকি? চোরদের কাজ আছে চুরির দিকে নজর, নাকি? আর ভালো মানুষদের কাজ ভালো কিছু করা। তা আগে জামাতে ইসলামী এই জন্য তাদের নেতাদেরকে নৈতিক মানুষ তৈরি করেছে, একজন আমানতদার মানুষ হিসাবে তৈরি করেছে। তারপরে তাদের দিয়ে নির্বাচন করে। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, সাইদ ভাই বলতেছিলেন, আল্লামা মতিউর রহমান নিজামী, আমি তার বাড়ি যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে।
বর্তমান সময়ের মন্ত্রীদের 360 520 কেন বাড়ি হয় লন্ডনে, মতিউর রহমান নিজামীর ঢাকার বুকে একটা প্লট নাই। মন্ত্রীরা এমপিরা প্লট পায়, মতিউর রহমান নিজামীকে একটা প্লট দেওয়া হয়েছিল, এই সরকার সেটা বাতিল করেছে। নিজামীর বাড়িতে কাঁচার বেড়া আছে না তো, আমাদের গ্রামে ওই বাঁশ ওই কাঁচা কাঁচা করে কাটে বেড়া দেওয়া। নিজামী সাহেবের বাড়িতে কাঁচার বেড়া, ফ্যান লাগে না, বাইরের বাতাস ইনশাল্লাহ ঘরের ভিতরে খুব ভালো ঢোকে। নিজামী সাহেব বাংলাদেশের অর্থনৈতিক সবচাইতে সমৃদ্ধশালী 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তার বাড়িতে তো একটু স্টাইল হতেই পারত, তাই না? কিন্তু এইটা কেউ দুর্নীতি দেখাতে পারে নাই। নিজামী সাহেবকে যখন 1/11-র পরে গ্রেপ্তার করা হলো, উনি সাংবাদিকদের ডেকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমি মতিউর রহমান নিজামী, আমি 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আমার সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। আমাদের এই মন্ত্রণালয়ে আমরা নিষ্ঠার সাথে ইমানদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছি। আমাদের এই মন্ত্রণালয়ে 1টা টাকার দুর্নীতি হয় নাই। কেউ যদি 1টা টাকার দুর্নীতি ধরায় দিতে পারে, আমি মতিউর রহমান নিজামী জামাত ইসলামী ত্যাগ করব। মতিউর রহমান নিজামী কি জামাত ইসলামী থেকে পদত্যাগ করা লাগেছে নাকি? হ্যাঁ, শোনেন, আমাদের দেশের সাংবাদিক ভাইরা ইসলামকে কালার করার জন্য তারা যদি দেখেছে নিজামী সাহেবীতে আম্মা তেরা করতে গাইছে, তখন ওইদিকে আর একটা মহিলার ছবি ভালো করে আঁকা নিয়ে বলে নিজামী ওই মহিলার তেরা করে দেখতেছে। এরকম চেষ্টা করে নাই? হ্যাঁ, সেই সাংবাদিকরা নিজামী সাহেবের এই চ্যালেঞ্জকে আজকে পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। এই চ্যালেঞ্জের বিপক্ষে কোন প্রমাণ দাঁড় করাতে সাহস পায় নাই, কারণ তারা চেষ্টা কম করি নাই, কিন্তু খুঁজে পায় নাই। কেন পায় নাই? ওই মতিউর রহমান নিজামীকেও জামাত ইসলামীর কর্মী থেকে নেতা হতে হয়েছে। জামাত ইসলামীতে কেউ এসেই নেতা হয়ে যায় না। এই 5 আগস্টের পট পরিবর্তনের পরে অনেক অস্ত্রধারী আমার কাছে আসছে যে স্যার একটু খালি সেভ করেন, আমরা সব কয়টা আপনার পক্ষে আছে। আমি বলেছি যে আমার ইমানের চাইতে তোমার ওই তার শক্তি কি বেশি নাকি? কয় বলেন কি, ইমানের শক্তি কি এত? আমি বললাম যে যারা ইমানদার তাদের কাছে শুনে দেখো, এর শক্তির ক্ষীণ শক্তি, আল্লাহ যাদের ইমান দিয়েছে সেই শক্তির চাইতে বড় শক্তি পৃথিবীর বুকে আর কিছু আসে নাই। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করো। এদিক ওদিক ঘুরিয়ে তারা আবার জায়গা খুঁজেছে, আশ্রয় খুঁজেছে, সেখানে গেছে। আমরা কি কমিয়ে গেছি নাকি জামাত ইসলামী? আমরা কোন সন্ত্রাসীকে জায়গা দেয়নি, আমরা কোন দুর্নীতিবাজকে জায়গা দেই নাই। জামাত ইসলামীতে আসতে হলে তাকে একেবারে নিচের পরিষদ থেকে আস্তে আস্তে গড়তে গড়তে এমন একটা পর্যায়ে আসে সকল চড়াই উতরাই পেরিয়ে একটা খাঁটি সোনা বানানো হয় নাকি? নজরুল ইসলাম দুর্নীতি করে নাকি? হ্যাঁ, এই কাতারে দুর্নীতিবাজ লোকজন আছে নাকি? আমি নিজেও 5 বছর একটা উপজেলার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। 2 মাস কয়েকদিন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি শেষ বৈঠকের দিনে আমি উপজেলার বৈঠকে বলেছিলাম যে আমি যে দায়িত্বটা পালন করেছি, চেয়ারম্যান সাহেব পাশেই ছিল, বললাম উনি চেষ্টা করেছে যাতে আমি এই দায়িত্ব পালন করতে না পারি। তারপরেও আমি যে দায়িত্ব পালন করেছি এখানে ছিল লোভনীয় এবং অর্থনৈতিক একটা কারবারের জায়গা। আমি আমার জায়গা থেকে আমার সংগঠন আমাকে একজন আমানতদার মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে। আমার এই জায়গাটাকে আমি একটা পরীক্ষার জায়গা মনে করেছি। আমি সেই পরীক্ষার জায়গা মনে করে এখানে আমার আমানতদারিত্বের পরীক্ষা দিয়েছি। আমার এই দায়িত্ব পালনে কেউ যদি 1টা টাকার দুর্নীতি ধরতে পারে, আমিও নিজামী সাহেবের মতো বলছি, আমিও আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেব। আলহামদুলিল্লাহ কেউ দেখাতে পারে নাই। আমাদের যারাই নেতৃবৃন্দ আছে, আপনাদের এই পাশে আমাদের হামিদ মেম্বার জানেন তো? হ্যাঁ, এই হামিদ মেম্বার 300 টাকা বেতন পায়, এক গাড়ি সুরগি নিয়ে এসে এক রাস্তা দিয়ে দেয়। বেতন নিয়ে বাড়ি যায় নাই কখনো। সেই হামিদ মেম্বার দাঁড়ালেই পাস করে। আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বলে যে ভাই আপনিই পাস করবেন না, আপনার ছাড়া ভোট নাই। কারণ তার জামাত ইসলামী একজন নৈতিক মানুষ হিসাবে তৈরি করতে চেষ্টা করেছে।
প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্যই জামাত ইসলামী এদেশে রাজনীতি করে না। জামাত ইসলামের কাজ, টার্গেট এই দেশটাকে একটা কল্যাণকর, একটা সমৃদ্ধশালী, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসাবে এদেশের মানুষকে উপহার দেওয়া। আর এই রাষ্ট্র উপহার দিতে গেলে চোর বাটপারদের দিয়ে সেটা উপহার দেওয়া সম্ভব হবে না। আমরা অন্য কোন দলের বিরুদ্ধে কুৎসা রটাবো না। তারা চেষ্টা করেছে, তারপরেও শেখ মুজিব সাহেব বলতে হয়েছে যে আমি 7 কোটি বাঙালির 8 কোটি কম্বল আনলাম। চাটার দল সব চাইতে খেয়ে গেল, আমারটা কোথায়? জামাত ইসলামীর নেতাদের এই কথা বলা লাগে না। আমার ট্রেনিং এ আব্দুল মালিক সচিব, উনি তখন একজন মন্ত্রী আসলেন, এসে আমাদের ট্রেনিং উদ্বোধনের সময় বলতেছে যে আমরা যদি জনগণের জন্য 100 টাকা পাঠাই, তাহলে জনগণ সেই টাকাটা 10 টাকা পায়। এই টাকাটা যদি আমরা 50 টাকাও জনগণের কাছে পৌঁছাতে পারতাম, তাহলে বাংলাদেশে একটা বড় ধরনের উন্নয়ন ঘটাতে পারতাম। তা আমি ওই ট্রেনিং এ আমার শেষের দিকে একটা বক্তব্যের সুযোগ ছিল। আমি সেখানে বলেছিলাম যে আপনারা বলছেন যে 100 টাকা দিলে জনগণ 10 টাকা পায়। আমি মনে করি আপনার দলের ভিতর ভাগাভাগিতে শেষ জনগণ পর্যন্ত ওই টাকা পৌঁছায় না। আমি বললাম এই দায়িত্বটা যদি জামাত ইসলামের উপর দেওয়া হয়, জামাত ইসলামী এই দায়িত্ব নেবে, 10 টাকা বা 100 টাকা পাঠালে 100 টাকায় জনগণের কাছে পৌঁছাবে। এইটা একটা নয়া পয়সা এর মাঝে ভাগ হবে না। এটাই জামাত ইসলামী। জামাত ইসলামী এরকম একটা দেশ গড়তে চাই। প্রিয় এলাকাবাসী, যদি চেষ্টা করেছে, তারা কিন্তু চেষ্টা কম করি নাই, কিন্তু তাদের একটা কর্মসূচির অভাব ছিল। তারা তাদের দলের নেতাদেরকে নৈতিক নেতা হিসাবে, নামাজি নেতা হিসাবে, ইমানদার নেতা হিসেবে বানানোর তাদের কোনো প্রচেষ্টা ছিল না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতাদেরকে আগে ইমানদার নেতা হিসেবে বানানোর চেষ্টা করেছে। এই জন্য জামাত ইসলামী এই দায়িত্বটা নিতে সাহস পায় যে আমার নেতা 1 টাকা দুর্নীতি করবে না, করার সাহস পাবে না। প্রিয় এলাকাবাসী, যদি এরকম নেতাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দিই, তাহলে আমরা তো একটা ভালো দেশ আশা করতে পারি নাকি? হ্যাঁ, আমাদের এই কুমারখালীটা এমন একটা এলাকা, এই যে আপনাদের এই কোল, কয়েকদিন আগে এই কোল নিয়ে খুব তোলপাড় হলো, জানেন তো আপনারা? হ্যাঁ, যারা প্রকৃত জেলে আর কয়েকজন জাইলে সাজায় নিয়ে আসে, প্রকৃত জেলেদের কাছ থেকে এই কোলটা কেড়ে নেওয়া হয়েছে। এখন তো মনে হয় উন্মুক্ত নাকি? এখন উন্মুক্ত। আমি এর জন্য ওনাদেরকে নিয়ে বারবার ইয়েনোর কাছে গেছি যে যারা প্রকৃত জেলে, যারা প্রকৃত মাছ মেরে খায়, কেউ 2000 10,000 টাকা দিয়ে জালের কার্ড নিয়ে আসে, তারা পাবে, এটা হতে পারে না। যারা প্রকৃত মৎস্যজীবী, যারা প্রকৃত মাছ মেরে খায়, তাদেরকে কল দেওয়া হোক। প্রিয় উপস্থিতি, এই কলটা যদি যারা প্রকৃত মৎস্যজীবী, তারা মাছ চাষ করে, তাহলে জনগণও ভালোভাবে মাছ খেতে পারে নাকি? আর যদি এই জায়গায় আসলে আমি চেয়ারম্যান, আমি মাছ অর্ধেক নেব, আমি অমুক মেম্বার অমুক 2 আনা পাবে, তাহলে ওনারা জেলেরা কি পাবে? যদি আমরা আসি, তাহলে এইটা প্রকৃত জেলেদেরকে হাতে সেটা ছেড়ে দেওয়া হবে। এরপরে এই কুমারখালীটাকে আমাদের একটা কৃষি জোন হিসাবে তৈরি করার পরিকল্পনা আসে। আমাদের কুমারখালী খুকসার অনেক জায়গা, অনেক জমি, হাজার হাজার হেক্টর জমি পানির মধ্যে তলায় থাকে, মাত্র একটা ফসল হয়। যদি আমরা এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করি, এই পানিগুলোকে আমরা নিষ্কাশন করে নদীতে দিয়ে দিতে পারি, তাহলে ওই এলাকায় যদি 3 ফসলি জমি, আমাদের এলাকা তো 3 ফসলি জমি বেশি, তাই না? যদি 3টা করে ফসল আমরা জন্মাতে পারি, তাহলে কৃষকদের কি খুশির খবর আসবে না? আমরা এইটা চেষ্টা করব। আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি যে আমাদের এলাকা যে সকল কৃষি জমিগুলো অনাবাদি পড়ে আছে, পানির নিচে আছে, এই জমিগুলোকে পানি নিষ্কাশন করে এই জমিগুলোকে উৎপাদনে নিয়ে আসতে হবে। যদি আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ইয়াতে এমপি বানায়, আমাদের প্রথম এবং একটা বড় ধরনের টার্গেট থাকবে অনাবাদি জমিগুলোকে আবাদে নিয়ে এসে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার এই বাড়ির আঙিনায় জায়গা পড়ে আছে, ওই কোনায় যদি একটা লাউ গাছ লাগান,
সেই লাউ গাছ থেকে কিচ্ছু হলো না, একটা মাত্র ইয়ে হয়েছে, লাউ হয়েছে। এই লাউটা আপনি বিক্রি করলেন 10 টাকা, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে 10টা টাকা যোগ হলো, তাই হলো না? এমনি যদি 2-1000 হেক্টর জমিতে যদি আমরা 3 ফসলি বা 2 ফসলি জমি করতে পারি, সেখান থেকে যদি ফসল আসে, তাহলে এই ফসল দিয়ে দেশের উন্নয়ন হবে কিনা? আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এই সারে সরকার কিন্তু হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয়, কিন্তু এই ভর্তুকিটা কৃষক পর্যন্ত আসে না। যে সার দেওয়া হয়, এই সার যদি আমরা সহজলভ্য করতে পারি, এই সার গুলো যদি আমরা ফ্রি দিতে পারি, তাহলে এই যে ধান আমরা 1000-1200 টাকা বেশি, যদি 600 টাকা 800 টাকা বিক্রি হয়, চালের দাম কি এখন 80-90 টাকা থাকবে? তখন একজন মানুষ 30-40 টাকায় চাল খেতে পারবে। যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে এই কৃষকদের কৃষি ব্যবস্থার এই কুমারখালী খোকসাকে একটা আধুনিক কৃষক জোন হিসাবে আমরা ইনশাআল্লাহ গড়ে তুলবো। প্রিয় এলাকাবাসী, আর একটা জিনিস, আমাদের একেবারে মহামূল্যবান একটা সম্পদ ধ্বংসের পথে চলে গেছে, যেখানে আমি নিজেও বারংবার মিছিল মিটিং করেছি। কুমারখালীর কাপুরিয়া হাট, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাপুরিয়া হাট ছিল এই কুমারখালী। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই কাপুরিয়া হাটে আসতো। এখানে কাপুরিয়া হাটের রাজনৈতিক কারণে নেতারা কাপুরিয়া হাটকে রাজনৈতিক ভাবে দখল করেছে। দেখবেন কেউ ঘর পৌরসাহিত্যে বানা বিক্রি করেছে, সরকারি নিয়মে কাপুরিয়া হাটের 1 ইঞ্চি জায়গা বিক্রি করার কোনো বিধান নাই, কিন্তু ক্ষমতার বলে আমি তো প্রতিবাদ করতে যাই, গ্রেপ্তার হয়ে এরকম অবস্থা। আমরা যদি আসি, এই কাপুরিয়া হাটটাকে এলাকার উন্নয়নের একটা হাতিয়ার হিসাবে আমরা তৈরি করব। কাপুরিয়া হাটটাকে একটা আধুনিক কাপুরিয়া হাট বানাবো, যেখানে বিভিন্ন এলাকা থেকে আবার যারা ব্যবসা করতো তারা আবার কুমারখালীতে আসবে, কুমারখালীর পণ্য নেবে। বাইরের মানুষ যদি কুমারখালীতে ব্যবসা করতে আসে, তাহলে কুমারখালীর অর্থনৈতিক উন্নয়ন হবে না? কুমারখালী খোকসার অর্থনৈতিক উন্নয়ন হবে, কারণ এই এলাকাটা তাঁতিদের দ্বারা একটা নিয়ন্ত্রিত একটা এলাকা, তাই না? যদি কাপুরিয়া হাটটা ভালো থাকে, সারা বাংলাদেশ থেকে লোকজন এখানে আসবে, আর সারা বাংলাদেশের লোকজন যখন আসবে, আমাদের এলাকার ব্যবসার অবস্থা রমরমা হবে। ব্যবসায়িক ভাবে কুমারখালী খোকসা উন্নত ব্যবসায়িক জায়গা হবে। যদি এইটা হয়, তাহলে ব্যবসায় মাইর খাওয়ার সম্ভাবনা থাকে নাকি? কুমারখালী অনেক দোকানদার দেউলিয়া হয়ে গেছে, শুধুমাত্র আমাদের এই দুর্নীতি মুক্ত একটা দেশ, দুর্নীতিযুক্ত একটা পৌরসভা, এখান থেকে কাপুরিয়া হাটটাকে শোষণ করা হয়েছে, এখনো শোষণ করা হচ্ছে। আমাদের টার্গেট আছে, যদি আমরা আল্লাহ আমাদের এমপি বানাই, কাপুরিয়া হাটের আশপাশটা আমরা অধিগ্রহণ করে ওইখানে আধুনিক কিছু ঘর তৈরি করা হবে, শেড তৈরি করা হবে, যাতে প্রান্তিক তাঁতিরা এখানে আসে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। যদি আমরা এটা করতে পারি, তাহলে এই কুমারখালীর কৃষি, কুমারখালীর তাঁত শিল্প, কুমারখালীর সকল শিল্পকে একটা শিল্প জনে পরিণত করে এই কুমারখালী খোকসাটা হবে একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী এলাকা। আপনারা চান তো ইনশাআল্লাহ? যদি এইখান থেকে দুর্নীতি মুক্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কুমারখালী খোকসার ব্যবসার ব্যবস্থাকে আধুনিকরণ করে এই কুমারখালী খোকসার মানুষের উন্নয়নের যে পথ, সেটা আমরা ইনশাআল্লাহ তৈরি করব। আল্লাহ আমাদের যেন সেই তৌফিক দান করেন। সেই সাথে প্রিয় এলাকাবাসী, আমরা এই দেশ, এই জনগণকে যদি কল্যাণের দিকে আনতে হয়, শুধু জামাতের এই কয়েকজন কর্মী দ্বারা কি সম্ভব? হ্যাঁ, আমাদের সবার দরকার না? আমরা সকল এলাকাবাসীকে বলতে চাই, আমরা এই দেশটাকে একটা উন্নয়নশীল দেশ বানাতে চাই। আমরা আমাদের এলাকাকে একটা অর্থনৈতিক উন্নয়নশীল এলাকা বানাতে চাই। এই কাজ করতে গেলে শুধুমাত্র জামাতের কয়েকজন কর্মী দিয়ে সম্ভব না। আমরা সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের দাওয়াত, আপনারা আসেন। জামাত ইসলামী আপনাদেরকে একটা জিনিস উপহার দেবে, সৎ নেতৃত্ব। আর সবার প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের এই এলাকাটাকে একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী এলাকায় তৈরি করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আগামী পার্লামেন্টে যদি আমরা যেতে পারি, আমরা এই কুমারখালী খোকসার উন্নয়নের বিষয়টা জোর দিয়ে বলবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি এই কুমারখালীর কৃষি, কুমারখালীর ব্যবসা বাণিজ্যকে একটা উন্নয়নশীল ব্যবসা বাণিজ্য করা কেন্দ্রে পরিণত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই সাথে আগামীর বাংলাদেশ একটা কল্যাণ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ একটা ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাতে ইসলামীকে ওই কার্ডে পাঠান। জামাতে ইসলামী বাংলাদেশ আপনাদেরকে একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।